নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আরামবাগের দৌলতপুরে বিজেপির পথ অবরোধ করেছে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে। আরামবাগ বর্ধমান যে রাজ্য সড়কের বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় বিধায়কের নেতৃত্বে পথ অবরোধ চলছে। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, সেই ছবি সরাসরি লাইভে এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি আমরা সংবাদ লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি দুদিকে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে গাড়ির। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সংবাদ সমালিয়ায়। দেখুন, পশ্চিমবাংলার প্রতিটা মানুষ আজকে অবগত আছেন গতকালকের যে ঘটনা। আইপ্যাকের অফিসে যখন ইডি হানা দেয় তখন কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের বলতে লজ্জা হয়, যেখানে তদন্তের স্বার্থে একজন মুখ্যমন্ত্রী সহযোগিতা করা উচিত, সেখানে উনি ইডি যখন আইপ্যাকের অফিসে হানা দেন তখন ওখান থেকে ইডিদের কাছে কিভাবে সমস্ত কাজ ফেলে রেখে আইপ্যাকের অফিসে উনি পৌঁছে যান এবং আইপ্যাক ইডির আধিকারিকদের হাত থেকে উনি ফাইল চুরি করে নিয়ে, প্রত্যেকটা মানুষ আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছেন যে কিভাবে ফাইল চুরি করে নিয়ে উনি ছুটছেন। আজকে পশ্চিমবাংলার মানুষ আজকে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং যেইভাবে উনি তদন্তের বিভিন্নবার দেখেছি বারংবার, আজকে শুধু কালকের ঘটনা নয়, বিভিন্ন আগেও দেখেছি আমরা যে বিভিন্নভাবে ইডিকে বিভিন্নভাবে যে তদন্তের স্বার্থে কোনোদিনের জন্য আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্য সহযোগিতা করেনি। কালকে কিভাবে যে একটা ফাইল চুরি করে নিয়ে একজন মুখ্যমন্ত্রী ছুটছেন, এটা গোটা পশ্চিমবাংলার কাছে যেমন লজ্জার বিষয়, আমরা পশ্চিমবাংলাবাসী হিসেবে আমরা লজ্জিত। আজকে গোটা ভারতবর্ষের মানুষ দেখছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে ছুটছেন। তো আজকে আমরা রাজ্য যুব মোর্চার ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। মমতা দফা 1 দাবি 1, ফাইল চোর মমতার পদত্যাগ এবং এই ফাইল চোর মুখ্যমন্ত্রীর আজকে আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমি আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার কনভেনরের দায়িত্ব পালন করছি, কার্তিক দত্ত। দেখাচ্ছি এখানে কিন্তু টায়ার জ্বালিয়ে একবারে অবরোধ চলছে আরামবাগের দৌলতপুরে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরামবাগ থানার পুলিশ উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পথ অবরোধ চলছে। পুলিশ কিন্তু যে টায়ার জ্বালিয়েছে, টায়ারের আগুন কিন্তু নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে একদম রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ সাধারণ মানুষের সমস্যা হতে পারে, সেই কারণে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের সঙ্গে কথা বলবো।
হয়নি আমি জল নিয়ে আনা রে একটার পর একটা গণ আন্দোলনের উপরে আপনি বাধা দিয়েছেন, পুলিশকে কাজে লাগিয়েছেন। এইভাবে আগামী দিনে পুলিশকে দিয়ে কি করাতে চান সেই তথ্য ওখানে ছিল। মানুষ কতগুলো খুন করা হবে এই 26-এর নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের পরে, সেই গোপন তথ্য ওখানে ছিল। সেই গোপন তথ্য ফাঁস হয়ে যাবার ভয়ে তিনি ওখানে চলে গেলেন। অবরোধ চলছে কিন্তু এখনো। আমরা এমএলএ এর সঙ্গে কথা বলবো, বিধায়কের সঙ্গে আরামবাগের মধুসূদন বাগের সঙ্গে। সাই আসুন। রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন। বলছি আজকে কি জন্য অবরোধ করছিলেন? আমরা অবরোধ করছি বিগত 24 ঘন্টা ধরে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী, তার নেতৃত্বে যেটা ঘটছে, বিগত দিনে শাহজাহানের নেতৃত্বে ইডির উপরে যে হামলা হয়েছিল, যে রক্তাক্ত জখম এর ঘটনা ঘটেছিল, সেই একই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি, যিনি একটা দলের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে কাজটা করতেন সেটা অসাংবিধানিক। এটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দেয়নি। তিনি যেটা করছেন এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ধিক্কারযোগ্য। এটা লজ্জায় মাথা নত হয়ে যায় বাঙালি হিসাবে, যে তিনি একটা সাংবিধানিক পদে থেকে সংবিধানের একটা সর্বোচ্চ চেয়ার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কি করে ইডির অফিসে সরকারি আধিকারিকদের কাজে বাধা দিতে পারেন, সেখান থেকে হার্ড ডিস্ক নিয়ে আসতে পারেন, সেখান থেকে একটা সবুজ ফাইল কি করে নিয়ে আসতে পারেন? এটা সম্পূর্ণভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে যে হিংসাত্মক রাজনীতি তৃণমূল কংগ্রেস ছড়াতে চাইছে, যেটা খুনের রাজনীতি, যেটা সেই ব্লুপ্রিন্ট ছিল, আমি মনে করি যে এরকম ছিল না হলে এত কিসের বাধা, এত কিসের ছোটাছুটি। প্রতীক জৈনের বাড়ি থেকে সরলেকের অফিস সবটাই হয়েছে। এই যে হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক, মমতা ব্যানার্জি প্রশাসক হিসাবে অত্যন্ত মানে ধিক্কারযোগ্য, একদম অসাংবিধানিক একটা নজির সৃষ্টি করছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল না। আটক কি বলবেন দিল্লির মতো একটা জায়গায় আপনি এইখানটায় আন্দোলন করছি, আমরা এখানটায় কিছুক্ষণ আমরা আন্দোলন করলাম। এই আন্দোলনটাই নিয়ে যে বাস স্ট্যান্ডের বুকে ঘিরে দিলে কেমন হবে? পুলিশ সহযোগিতা করেছে। পুলিশ সহযোগিতা করবে তখনই যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবো। আমরা জানি যে এখানে যে সমস্ত রাস্তায় প্যাসেঞ্জার আছেন, রোগী থাকতে পারেন, অনেক মানুষ থাকতে পারেন, যাদের বাড়ি ফেরার তাড়া রয়েছে, ট্রেন ধরার তাড়া রয়েছে। সেই কারণে আমরা আমাদের আন্দোলনটাকে সংক্ষিপ্ত করে দিলাম এবং মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে দেখুন, আমরা এই পশ্চিমবঙ্গের রাজ্যতে বাস করছি, যেখানে তৃণমূল নেত্রী নিজে তার ফাইল চুরি করছেন, তিনি হার্ড ডিস্ক চুরি করছেন। চুরি এটা বলবেন না তো কি বলবেন? ইডির আধিকারিকদের জিম্বায় ওটা থাকা উচিত ছিল তো, ওটা তো হাইকোর্টে যেত, ওটা তো সুপ্রিম কোর্টে যেত। আমরা তো হাইকোর্ট খোলা রয়েছে, সুপ্রিম কোর্ট খোলা রয়েছে। আপনি জান না আইন? আপনি তো বলছেন যে আমি জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে LLB আমি করে এসেছি, আমি নিজে মুভ করবো সুপ্রিম কোর্টে। করুন, আমরা তো চাইছি গণতান্ত্রিক ভাবে আন্দোলন করুন, সাংবিধানিক ভাবে আন্দোলন করুন, গণতান্ত্রিক ন্যায় বিচারের পথে হাঁটুন, ন্যায়াধীশের কাছে যান যে আপনি মামলা করুন। কিন্তু এইভাবে যেটা করছেন উনি, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের, ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষের কাছে মাথা নত হয়ে যাচ্ছে লজ্জায়। তারা এই ঘটনা অত্যন্ত ধিক্কার। আপনাদেরকে বেগুন বলছে আর সাংসদ মোহিত নিজে থেকে বলছে বাঘ। আরে বাবা, ওই বেগুনি আগুন জ্বালাবে পশ্চিমবঙ্গের বুকে, ওকে আমি ওর কথাটার উত্তর দিতে চাইছিলাম না। আমি বলছি যে এই যে এদের যে নিম্ন রুচির কথাবার্তা এবং এদের যে রুচিহীনতা, সেটা তো বারে বারে প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। তিনি মা কালী, আমাদের আরাধ্য দেবী, তাকে তিনি বলছেন কি যে মদ খান, তিনি হচ্ছেন যে সিগারেট খান, এই কথা উনি বলেছেন। এবং সায়নী, তার যার প্রমোশন হয়েছে, তিনি কি বলেছেন না শিবলিঙ্গে কন্ডম করিয়ে দিয়েছি, তার জন্যই তিনি যুবনেত্রী হয়েছেন। অতএব এদের কথা, এদের কালচার এত নিম্নমানের, উত্তর দিতে লজ্জা লাগে। তার সাংসদ পদ কেন খারিজ হয়েছিল? তিনি ভারতবর্ষের লোকসভার যে প্রশ্ন করা, হিরানির যে প্রশ্নটা তোলা, তার জন্য অর্থের বিনিময়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি লোকসভার যে আপনার পিনকোড,
সেই আমার কি বলবো এটাকে কি বলবো, হ্যাঁ পাসওয়ার্ড, ইয়েস পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি বিদেশের কাছে উনি দিয়ে দিয়েছেন, বিদেশিদের কাছে দিয়ে দিয়েছেন অর্থের বিনিময়ে, সুযোগ সুবিধার বিনিময়ে। এরা ভারতবর্ষের প্রেমী, এরা ভারতবর্ষে থাকে বলেই ভারতবাসী। আপনি বলুন, আপনার দেশের একজন আইনসভার সাংসদ, তিনি সর্বোচ্চ জায়গায় বসে রয়েছেন দিল্লিতে, আইন তৈরি করবেন গোটা ভারতবর্ষের 150 কোটি মানুষের তিনি আইন তৈরি করবেন, তিনি লোকসভার পাসওয়ার্ড বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন। তিনি একটা প্রশ্ন করবেন লোকসভায়, তার জন্য পয়সা নিচ্ছেন, অর্থনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছেন। এদের প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু স্যার শান্তিপূর্ণ আন্দোলনে সাংসদের মতো একটা, আপনি যেমন বললেন, তাদেরকে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে যাবে, এটা কতটা সমর্থনযোগ্য? এটা সমর্থনযোগ্য যতক্ষণ পর্যন্ত পুলিশ টলারেন্সটা দেখিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ নয়, দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয়। দিল্লি পুলিশ সেই পর্যন্ত টলারেন্স দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত ওখানকার আইন শৃঙ্খলা ওদের কন্ট্রোলে ছিল। যখন কন্ট্রোলের বাইরে গেছে তখন তার পুলিশের পারফর্ম করেছে, ডিউটি করেছে। আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীর চরিত্রটা, মুখ্যমন্ত্রীর এই নাটকীয় ভঙ্গিমাটা পশ্চিমবঙ্গের মানুষ জেনেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এটাও দেখছেন যে আজকে কলকাতার বুকে যে মিছিল হলো, ওটা গর্বের মিছিল ছিল না, ওটা লজ্জায় মাথা হেট করে হাঁটার মিছিল ছিল। সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন, এবং আমরা দেখাতে চাইছি পশ্চিমবঙ্গের মানুষকে যে দেখুন পশ্চিমবঙ্গের আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে 15 বছর রেখেছেন। সব কটা চুরির পিছনে এর হাত রয়েছে, কারণ কয়লা চোরেদের তিনি বাঁচাতে যান, তিনি আমাদের ওই যে চিট ফান্ড কেলেঙ্কারি রাজীব কুমারকে তিনি বাঁচাতে ছোটেন, তিনি তার বৌমার সোনা চুরিকে বাঁচাতে ছোটেন। এই যে চুরিগুলো হচ্ছে, কয়লা চুরি, বালি চুরি, গাছ চুরি, পাথর চুরি, জমি চুরি, সমস্ত মাফিয়া, সমস্ত সিন্ডিকেটের মেম্বাররা আজকে কলকাতার বুকে হেঁটেছে। এই তো পশ্চিমবঙ্গের চরিত্র হয়ে গেছে, এই তো পশ্চিমবঙ্গের চিত্র হয়ে গেছে। আরান্ডি, দুয়ে, রায়পুর, রাগপুর আপনাকে বলতে হবে না, আমি খবর রেখেছি। কোসমিন কালেও ওরা যে বিজেপির সদস্য ছিলেন, বিজেপি করতেন, ওখানকার রায়পুর রাগপুরের মানুষ সেটা মানে টের পাননি। অর্থাৎ তারা বিজেপির কোনো ছিলেন না, বিজেপির না মেম্বার ছিলেন না, কোনো বিজেপির পতাকা বেঁধেছেন না, কোনোদিনও বিজেপির মিছিলে হেঁটেছেন। রাগপুর এবং রায়পুরে আমাদের যারা সক্রিয় কার্যকর্তা, যারা এখনো পার্টিটা করছে, তারা ওদের চিনতে পারেননি। অর্থাৎ কোসমিন কালে ওদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। ভারতীয় জনতা পার্টির কর্মী আসছে এইভাবে একটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবল ভেঙে দেবার জন্য সেই নতুন বোতলে পুরাতন মদ ঢেলে দিয়ে নতুন ব্র্যান্ড হাজির করছে তৃণমূল কংগ্রেস, যেটাতে বলতে চাইছে যে আমরা দেখো উন্নয়নের পাঁচালী না চুরির পাঁচালী তুমি রাখো না। জনগণ তো তৈরি রয়েছে, 2026-এ ভোট দেবে, মে মাসে সরকার তৈরি করবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।